2006 থেকে 2008 সাল বামফ্রন্ট সরকার চেয়েছিল সিঙ্গুরে শিল্প করতে। ন্যানো কারখানার জন্য টাটা মোটরসকে দেয়া হয়েছিল 1000 একর জমি। বিরোধী নেত্রী মমতা ব্যানার্জির জমি বাঁচাও আন্দোলনের জেরে টাটারা পাত্তাড়ি গুটিয়ে চলে গেল। শিল্প বনাম কৃষি আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে 2011 সালে সিঙ্গুর বদলে দিল রাজনৈতিক পট। তবে শেষ পর্যন্ত না হলো শিল্প, না হলো কৃষি, রাজনীতির বোড়ে হয়ে আজও থেকে গেছে সিঙ্গুর। अब पश्चिम बंगाल भी टीएमसी के महाजंगल राज को विदा करने के लिए तैयार है। तैयार है ना? पक्का? तो मेरे साथ एक संकल्प लेंगे, संकल्प लेंगे। मैं कहूंगा पलटानो दोरकार, पलटानो दोरकार। आप कहेंगे चाय बीजेपी सरकार, पलटानो दोरकार। তাই আজকে সিঙ্গুরের মাটি, যে মাটি আমায় জয় করিয়ে দিয়েছিল, সিঙ্গুরের কৃষি জমি ফিরিয়ে না দিলে আমি জীবন বাজি রেখেছিলাম। 26 দিন অনশন করেছিলাম, আরো করতাম, মরবার জন্য তৈরি ছিলাম। কিন্তু কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, ফিরিয়ে দিয়েছি। আর তোমরা কি করেছো? সিঙ্গুরে দাঁড়িয়ে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিয়েছো। কিছু করেছো? একটা ইট পুঁতেছো না, কিছু করবে না, শুধু বড় বড় কথা, বড় বড় বুলি। এ বুলি চলবে না বাংলায়। পাওয়ার ইন বেঙ্গলে আজ আমরা একটু অন্যরকম গল্প বলবো। আজ আমি এমন একটি জায়গায় দাঁড়িয়েছি, এমন একটি জমির উপর দাঁড়িয়ে রয়েছি, যে জমি অনেক ইতিহাসের সাক্ষী, যে জমির পটভূমিকায় কার্যত রাজনীতি, সামাজিক দিক, অর্থনৈতিক দিক সবটাই উঠে আসে। কি আন্দাজ করতে পারছেন? একদম ঠিক ধরেছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সিঙ্গুরে। আমার পিছনে যে এলাকাটা রয়েছে, এই এলাকাটায় একটা সময় টাটা ন্যানো কারখানা তৈরি হবার কথা ছিল, যা আজ এই ফাঁকা জমিতে রূপান্তরিত হয়ে পড়ে রয়েছে। যদি কথা আসে গাড়ির এবং যদি কথা আসে শিল্পের, তাহলে কার্যত বলা যেতে পারে বাংলা কিন্তু বন্ধা। কেন? একটা সময় অ্যাম্বাসাডার, ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলা হতো তাকে। কেন? যা আভিজাত্যের প্রতীক ছিল। সেই ব্র্যান্ড অ্যাম্বাসাডার আজ বিলুপ্ত। অন্যদিকে টাটা ন্যানো কারখানার স্বপ্ন অধরা। আর সেই জায়গায় যখন ভাবা হয় যে বাংলায় গাড়ি নিয়ে কোনো শিল্প উদ্যোগ হচ্ছে না, তখনই একটা কথা জানানোর থাকে। এই জেলারই এক ভূমিপুত্র, তিনি কিন্তু একটি উদ্যোগ নিয়েছেন, গাড়ি নিয়ে শিল্পের উদ্যোগ নিয়েছেন এবং তার স্বপ্নের উপর ভিত্তি করে তিনি উড়ান উড়িয়েছেন, যা নতুন নতুন উদ্যোগ, নতুন নতুন গবেষণা, সমাজের একেবারে দিশা বদলে দেওয়ার মতো ভাবনা, এবং পাশাপাশি রয়েছে বঙ্গ সন্তানদের কর্মসংস্থানের জায়গা। সেই বঙ্গ সন্তান তথা বলা যেতে পারে হুগলি জেলার ভূমিপুত্রের এই উদ্যোগ, তার গল্প, উত্থান, ভাবনা, আগামীর পরিকল্পনা সবটাই চলুন জেনে নিই আজকের এই এপিসোডে।
আমাদের প্রাত্যহিক জীবনে গাড়ি একটি অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন কিন্তু আর সেটা শুধু শখ বা শৌখিনতা নয়, প্রয়োজনে হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই গাড়ির শিল্পের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ কিন্তু অনেকটাই আজও বন্ধা বলা যায়। কিন্তু সেই বন্ধাত্বের মধ্যেই আলোর দিশা দেখাচ্ছেন যিনি, নতুন করে ভাবনা চিন্তা করছেন, নিজের স্বপ্ন দেখছেন এবং বাকিদের স্বপ্নের উড়ানে উড়িয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা রাখছেন, এমনই এক ব্যক্তিত্বের সাথে আজ আমরা আলাপ করব, কথা বলবো, জানবো তার স্বপ্ন এবং আগামী দিনের ভাবনা, এবং সেই ভাবনার ওপর ভর করে পশ্চিমবঙ্গ শিল্পোদ্যোগে কতটা দিশা পাবে। চলুন আলাপ করে নেব। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন মিস্টার অরিজিৎ দত্ত। নমস্কার। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গাড়ির শিল্পের জন্য একেবারে ভালো অবস্থা বলা যায় না। অ্যাম্বাসেডর বন্ধ হয়ে গিয়েছে, সিঙ্গুরের ন্যানো কারখানা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু তার মধ্যেও আপনার এই শিল্পোদ্যোগ, তার সাহস, প্রেরণা কি? দেখুন, প্রেরণা বলতে গেলে আমি আপনাকে একটা গল্প বলি। আমার খুব কাছের একজন বন্ধু ছিল, তো খুব কোয়ালিফাইড, প্রচণ্ড পড়াশোনা করেছিলেন এবং সে বিটেক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর এমটেক করেছিল। করার পর সে পশ্চিমবঙ্গে থাকাকালীন তার ইচ্ছা ছিল পশ্চিমবঙ্গেই থাকবে এবং পশ্চিমবঙ্গের অর্থনীতিকে কী করে আরও বৃদ্ধি মানে তার ইচ্ছা ছিল পশ্চিমবঙ্গে থেকে কাজ করার। তো সামহাউ সেটাও সে করতে পারেনি এবং তারপরে ফ্রাস্ট্রেশনে সে সুইসাইড অ্যাটেম্প করে এবং তারপরে সে আর হয়তো মানে পৃথিবীতে নেই আজকের ডেটে। তো আমার তখন এটা ভেবেছিলাম, যদি সে চাকরি নাও করতো, যদি সে একটা ব্যবসাও ঠিকঠাক করতে পারতো, তাহলেও হয়তো সে আজকে থাকতো। তো আমি তাকে দেখছি এরকম প্রত্যেক দিন বহু মানুষ যারা আজকে কোয়ালিফাইড, শিক্ষিত, যারা তার মানে সঠিকভাবে সে রোজগারের রাস্তা খুঁজে পাচ্ছে না। তো সেখানে দাঁড়িয়েই আমি এই মেশিনটা দেখেছিলাম। অ্যাকচুয়ালি জার্মান টেকনোলজির মেশিন, জার্মানিতেই দেখেছিলাম এই মেশিনটা। আমি তখন ভেবেছিলাম যদি এই মেশিনটা আমরা বেঙ্গলে আনতে পারি এবং সেখানে যদি তৈরি করতে পারি ডিকার্বনাইজিং মেশিন, তাহলে কিন্তু বহু মানুষের কর্মসংস্থান হতে পারে। তো সেই উদ্দেশ্য নিয়ে এই ব্যবসাটাকে শুরু করা, বলতে পারেন এই রাস্তায় পথ চলতে শুরু করা। একজন বাঙালি তরুণ উদ্যোগপতির এই কর্মকাণ্ড দেখে গর্বিত হতে হয়। সবাই জানে বিশ্বজুড়ে অটোমোবাইল ইন্ডাস্ট্রি কত দ্রুত এগোচ্ছে, কিন্তু শুধু নিত্য নতুন মডেল এনে বাজার ধরার দিন শেষ। দূষণ নিয়ন্ত্রণের বিষয়টিও গাড়ির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের কোম্পানি তো গাড়ির দূষণ কমানোর ক্ষেত্রেও একটা ভাবনা চিন্তা রাখছে এবং সেই মতো গবেষণাও করছে, এবং যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পরিবেশের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয় দূষণ। তো সেক্ষেত্রে গাড়ি আমাদের ব্যবহার করতেই হবে, কিন্তু দূষণও নিয়ন্ত্রণে রাখতে হবে। সে নিয়ে আপনার কোম্পানির ভাবনা চিন্তা? দেখুন, এই মেশিনটা আমি যেগুলো বললাম, এই যে এত প্রবলেমস, এগুলো যেরকম সলিউশন করে তেমনি দূষণের মাত্রাটাও অনেকটাই কমায়। যেরকম ধরুন, যদি আজকে পেট্রোল গাড়ি হয়, আমরা যখন পলিউশন টেস্ট করি, ঠিক আছে, তো এর মধ্যে কিছু প্যারামিটার্স থাকে। পেট্রোল গাড়ির ক্ষেত্রে হয় কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বন, ঠিক আছে, এরও একটা অপটিমাম লেভেল সরকার থেকে ফিক্সড করা আছে। এর বাইরে যদি গাড়িটা ওঠে, মানে পলিউশন লেভেল উঠে যায়, তাহলে কিন্তু গাড়িটা রাস্তায় চলার উপযোগী নয়, ঠিক আছে। তো এই মেশিনের মাধ্যমে ডিকার্বনাইজিংয়ের পর এটা টেস্টেড অ্যান্ড প্রুভেন, আমরা মোটামুটি 60 থেকে 80% পর্যন্ত পলিউশনটা ডাউন করে দিতে পারি, ঠিক আছে। এবং যখন আপনি এটা ডিজেল গাড়ি হবে, সেই ডিজেল গাড়ির ক্ষেত্রে এটা মোটামুটি ধরে রাখতে পারেন, মানে এটারও একটা প্যারামিটার্স থাকে, সেটাকে বলে স্মোক ডেন্সিটি লেভেল। সেই স্মোক ডেন্সিটি লেভেলটাও আমাদের এই মেশিনের মাধ্যমে 60 থেকে 80% পর্যন্ত রিডিউস হয়ে যায়। আপনাদের কোম্পানি কিভাবে এই বিষয়গুলিকে মানে কিভাবে তৈরি করে এবং পরবর্তীতে মানুষের ব্যবহারিক প্রয়োগ কি করে, মানুষের জীবনে বা গাড়ির ক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগটা ঠিক কী? দেখুন, এই মেশিনটার অ্যাকচুয়াল কাজ হচ্ছে গাড়ির যে আমাদের যে কোনো গাড়ি, সেটা BS3, BS4, BS6, অনেক রকমের এরকম ক্যাটেগরিক্যালি আমরা যদি ভাগ করি অনেক রকমের গাড়ি হয়। তো প্রত্যেকটা গাড়িতেই ইঞ্জিনকে গাড়ির হার্ট বলা হয়, ঠিক আছে। তো সেই এই হার্টের মধ্যে যেরকম আমরা যদি স্মোক করি, যেরকম আমাদের লাংসে টার জমে, তো সেরকম গাড়ির মধ্যেও কিন্তু যখন এই কার্বনগুলো ডিপোজিট হতে থাকে, তো গাড়িতেও প্রচুর প্রবলেমস হয়। যেরকম ধরুন, গাড়ির ভাইব্রেশন অনেক বেড়ে যায়, গাড়িতে ধরুন ব্যাক কম্প্রেশন আসে, গাড়িতে নকিং চলে আসে, গাড়ির ইঞ্জিন অনেক হিট আপ হয়ে যায়, মাইলেজ ডাউন হয়ে যায়। তো এর একমাত্র সলিউশন হচ্ছে ইঞ্জিনটাকে পরিষ্কার করা বা ইঞ্জিনের কার্বন পরিষ্কার করা। তো সেটার ম্যানুয়াল পদ্ধতি হচ্ছে ইঞ্জিনটাকে ডিসমেন্টাল করা।
ইঞ্জিনটাকে ডিসমেন্টাল করে ইঞ্জিনের কার্বন পরিষ্কার করা, এবং সেটা যথেষ্ট খরচা সাপেক্ষ। মোটামুটি ধরে রাখতে পারেন এটা 30 থেকে 40 হাজার টাকা আপ টু 1 লক্ষ টাকা অবধি খরচা হতে পারে যদি হেভি ভেহিকেলস হয়, 16 চাকা 18 চাকার গাড়ি যদি হয়। তো এই কাজটারই অটোমেটিক প্রসেস হচ্ছে ডিকার্বনাইজিং মেশিন। ডিকার্বনাইজিং মেশিনের মাধ্যমে অটোমেটিক্যালি গাড়ির ইঞ্জিনের কার্বনটা পরিষ্কার। সেক্ষেত্রে কতটা কস্ট পড়ে? দেখুন, সেক্ষেত্রে আপনি মাত্র 2000 টাকায় একটা সার্ভিস, মানে একটা গাড়ির কার্বন আপনি পরিষ্কার। 40 থেকে 1 লাখ যেখানে, সেখানে 2000 টাকা। একদম 2000 থেকে যদি আপনি হেভি ভেহিকেলস হয় সেটা খুব জোরে 4000 টাকা, অনেকটা সাশ্রয়। এবং এই জন্যই আমাদের সারা ভারতবর্ষে প্রায় 1000-এর বেশি মানুষ রয়েছে যারা এই ব্যবসাটা করছে এবং দে আর ভেরি সাকসেসফুল। তারা খুব ভালো রোজগার করে, মিনিমাম মাস গেলে 50,000 টাকা রোজগার করে, ম্যাক্সিমাম যদি যান 1.5 লক্ষ 2 লক্ষ টাকা রোজগার করে, এরকম মানুষও আছে। অরিজিৎ বাবু, তাহলে এবারে আমরা কি একটু ঘুরে দেখতে পারি যে আপনার কোম্পানির মানুষজন কিভাবে কাজ করেন, কিভাবে তারা নতুন নতুন জিনিস তৈরি করেন? চলুন না একটু ঘুরে দেখি। নিশ্চয়ই নিশ্চয়ই, প্লিজ চলুন। হুগলির ডানকুনিতে অরিজিৎ দত্তের অফিসে গাড়ির দূষণ নিয়ন্ত্রণের অত্যাধুনিক টেকনোলজি নিয়ে রীতিমতো গবেষণা চলে। চাকরি হোক কি ব্যবসা, নবীন প্রজন্মের পাশে দাঁড়াতে তিনি তৈরি। আপনি নিজে একজন শিল্পোদ্যোগী এবং সেক্ষেত্রে যেমনটা আপনি বললেন, যে গল্পটি বললেন যে হ্যাঁ, শুধুই চাকরির পিছনে দৌড়ানো কেন, নিজস্ব একটা ভাবনা চিন্তা রাখা যায় যেখানে নিজে শুধু চাকরি নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়, বহু মানুষের মুখে রুজি রুটি তুলে দেওয়া যায়। তো সেক্ষেত্রে যারা নতুন নতুন শিল্পোদ্যোগী, তাদের জন্য কিভাবে কম বিনিয়োগে শিল্প তৈরি করা এবং মানুষের সেবায় সেটাকে কার্যকারিতায় রূপান্তরিত করার কি বার্তা দেবেন? দেখুন, বার্তা বলতে একটাই। দেখুন, ব্যবসা, দেখুন আমার চোখে ব্যবসা মানে হচ্ছে, দেখুন ব্যবসা মানে রোজগার করা, মানে ব্যবসা করা বা চাকরি করা, এই দুটোর মাঝখানে শুধু একটাই ফারাক থাকে, ভয়কে জয় করা। যদি কেউ ভয়কে জয় করতে পারে, দেখুন এছাড়া আর কোনো অন্তর নেই। পয়সা না থাকুক, টাকা না থাকুক, কোনো ব্যাপার না, যদি তার প্ল্যানিং থাকে, যদি সেই প্ল্যানিংটা এক্সিকিউট করতে পারে, ছোট্ট থেকে শুরু করুন, সেখান থেকেও সে কিন্তু সেই ভয়টাকে যদি সে জয় করতে পারে, তাহলেই সে ব্যবসায় সাকসেসফুল হতে পারে। তো আমার কাছে দর্শক বন্ধুদের জন্য এটাই মানে বার্তা দেওয়ার, যদি কেউ ব্যবসা করতে চায় শুধু ভয়টাকে জয় করে নিন, একটু রিস্ক নিতে শিখে যান, তাহলেই ব্যবসায় আপনি সাকসেসফুল। একেবারে নো রিস্ক নো গেইন। সত্যি স্বপ্নের তো আমি যেমনটা শুরু করেছিলাম, স্বপ্নের উড়ান, সত্যিই স্বপ্নের উড়ান, কিন্তু এই উড়ানে চাপতে গেলে, এই উড়ানে ভর দিয়ে ওপরে উঠতে গেলে যে ধরনের পড়াশোনা বা যে ধরনের যোগ্যতা চাই, ধরুন যারা এই আপনার কোম্পানি, আমি যদি বলি আপনার কোম্পানি যারা জয়েন করতে চাইবেন, সেক্ষেত্রে তাদের কি পড়াশোনা, কী ধরনের যোগ্যতা আপনি চাইবেন? দেখুন, আমি যেটা বললাম, যারা মেকানিক্যাল লাইনে রয়েছে, যারা ইলেকট্রিক্যাল লাইনে রয়েছে, ইলেকট্রনিক্স লাইনে রয়েছে, যারা আপনার কেমিক্যাল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত বা কেমিক্যাল লাইনে রয়েছে, যেরকম আপনাকে আমি একটা কথা বলিনি, আমরা আরেকটা লাইনকেও এক্সপ্লোর করবো, যেটা হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিটাকে। এটাও অনেক বড় একটা সাবজেক্ট, অনেক ভাস্ট একটা সাবজেক্ট। ধরুন আজকে প্রত্যেকটা গাড়ির পলিশিং বলুন, ঠিক আছে, বা স্ক্র্যাচ রিমুভিং বলুন, বা পিপিএফ কোটিং বলুন, এইগুলো একটা অনেক বড় ইন্ডাস্ট্রি। তো সেই ইন্ডাস্ট্রিতেও আমরা খুব তাড়াতাড়ি শীঘ্রই আমরা প্রবেশ করব, এবং তার জন্য ধরুন এই যে কেমিক্যাল লাইনে যারা রয়েছে, সেরকম ধরনেরও আমাদের প্রচুর ম্যান পাওয়ার দরকার। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংটা মাস্ট হয়ে যাচ্ছে না, নট লাইক দ্যাট। শুধু ইঞ্জিনিয়ারিং হলে হবে না। যদি দেখুন, আমি একটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি যে পুঁথিগত বিদ্যার থেকে তার এক্সপিরিয়েন্সটা অনেক বড় জিনিস। যদি এরকম কোনো মানুষ রয়েছে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, ধরুন 5 বছর 6 বছর কোনো এরকম জায়গায় ধরুন তার নেই, কিন্তু সেই ব্যাপারটা দেখছে, জানছে, বুঝছে, এরকম মানুষও যদি আমাদের সাথে যুক্ত হতে চায়, অলওয়েজ ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। সেই মানুষটা শুধু যোগ্যতাই আমার দরকার নেই, সেই মানুষটা যেন কাজটা করতে পারে, এরকম মানুষ দরকার।
বর্তমানে যে বিষয়ের উপর কাজ করছেন, দূষণ নিয়ন্ত্রণ করে কি করে গাড়ির হেলথ ভালো রাখা যায় এবং স্বাভাবিকভাবেই গাড়ির লাইফ একটা লংজিবিলিটি থাকে, সেক্ষেত্রটা আপনারা ভাবনা চিন্তা করছেন, কিন্তু আগামী দিনে আরও বেশি উন্নততর কোনো ভাবনা চিন্তা বা স্বপ্ন কি রয়েছে? যদি আপনি গাড়ি বা অটোমোবাইলের উপরে বলেন, তাহলে এরপরেই আমাদের আরেকটা প্রজেক্ট R&Dর মধ্যে চলছে, যেটাকে বলে DPF ট্রেনিং মেশিন। ডিপিএফটাও হচ্ছে গাড়িরই একটা পার্ট, যেরকম ধরুন BS6 বা Euro 6 গাড়িতে, ডিজেল গাড়িতে একটা ডিপিএফ বলে একটা যন্ত্রাংশ থাকে, যেটা প্রচণ্ড পরিমাণে চোকড হচ্ছে, এবং সেই ডিপিএফটাও যদি চেঞ্জ করতে হয় প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচা পড়ে। তো সেইটা আমরা মেশিনের মাধ্যমে ঠিক করে দেবো, সেই ডিপিএফটাকে পরিষ্কার করে দেবো। সেরকম একটা মেশিনের উপর আমরা কাজ করছি। অলরেডি আমরা একটা মেশিন লঞ্চ করেছি, যে মেশিনটা হচ্ছে ব্যাটারি রিজেনারেটর মেশিন। এই ব্যাটারি রিজেনারেটর মেশিনের কাজ হচ্ছে, ধরুন যে লেড অ্যাসিড ব্যাটারি, আজকে ধরুন যে কোনো টোটো বলুন, ঠিক আছে, বা ধরুন আমাদের যারা ইনভার্টার ইউজ করে, ইনভার্টারের যে ব্যাটারিগুলো রয়েছে, বা ইন্ডাস্ট্রিতে যে ইউপিএস ব্যাটারিগুলো রয়েছে, ঠিক আছে, যে কোনো ধরনের টিউবলার ব্যাটারি যেগুলো রয়েছে, সেই ব্যাটারিগুলো সবাই দেখবেন একটা টাইমের পর ফেলে দেয়। ধরুন টোটোর ক্ষেত্রে ধরুন 1 বছর ইউজ করার পর ব্যাটারিগুলোকে চেঞ্জ করে আবার নতুন ব্যাটারি লাগায়, ঠিক আছে। তো আমাদের R&D টিম এটা দেখেছে যে এই ব্যাটারিগুলো অ্যাকচুয়ালি কিন্তু খারাপ হয় না, এর মধ্যে একটা লেয়ার জমে, যেটাকে সালফেশন বলে। তো আমরা সেই মেশিনের মাধ্যমে এই লেয়ারটাকে আবার ভেঙে দেবো, ভেঙে দিয়ে ব্যাটারিটাকে আবার পুনরুজ্জীবিত করে দেবো, ব্যাটারিটা আবার আগের জায়গায় চলে আসবে, ঠিক আছে। তো সেই মেশিনটা আমরা অলরেডি লঞ্চ করে ফেলেছি, যেটাকে ব্যাটারি রিজেনারেটর মেশিন বলে। এছাড়াও ইন ফিউচার, মানে আমাদের এটা 2026-এরই প্ল্যানিং, অটোমেটিক কার ওয়াশ, ঠিক আছে, যেটা মাত্র 10 মিনিটের মধ্যে একটা গাড়িকে পুরো ধুয়ে দিতে পারবে, ঠিক আছে, এবং অনেক কম জল খরচার মধ্যে সেটা হবে, ঠিক আছে। তারপরে ধরুন স্টিম ওয়াশ মেশিন, তারপরে আপনার টুপল লিফট বা র্যাম যাকে বলে, সেইগুলো সব তৈরি করা, মানে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যে যে মেশিন অ্যান্ড ইকুইপমেন্টসগুলো দরকার লাগে, সেগুলো সব কিছু তৈরি করারই আমাদের ইচ্ছা আছে। এবং ইস্টার্ন রিজিয়ানে এই চিন্তাভাবনা আর কেউ করছে না ম্যাডাম, সবথেকে বড় কথা হচ্ছে এটাই। একদমই তাই। অরিজিৎবাবু, এক্ষেত্রে আপনার যে কোম্পানি রয়েছে, তাতে কি এই মুহূর্তে তাহলে সেই ভ্যাকেন্সি রয়েছে? যারা আগ্রহী তাদের জন্য জিজ্ঞাসা করব। অবশ্যই আছে, যে ফিল্ডগুলোর কথা বললাম আপনাকে, এইরকম তো যদি ফিল্ডের লোক কেউ থাকে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমরা চেষ্টা করব যাতে তাদের কর্মসংস্থানের জন্য আমরা কিছু সুযোগ করে দিতে পারি। একদম। আর এক্ষেত্রে আরও একটি বিষয় দর্শকদের কাছেও বলতে চাইব, যে যেমন তিনি বললেন, এক তো আপনারা বুঝতেই পারছেন একেবারে তরুণ শিল্পোদ্যোগী, এবং সেক্ষেত্রে যে তরুণ প্রজন্ম, তাদের কাছে কিন্তু তিনি বার্তা দিয়েছেন যে ভয়কে জয় করতে পারলেই কিন্তু জীবনে এই যে নিজের পায়ে দাঁড়াতে হবে, কিভাবে স্বপ্নকে পূরণ করতে হবে, এই যে এত ভাবনা অনেক সময় হতাশার ভিড়ে হারিয়ে যায়, সেই হতাশার ভিড়ে স্বপ্নকে হারাতে দিলে চলবে না, উদ্যোগ নিতে হবে, উদ্যোগী হতে হবে, এবং নিজের স্বপ্নকে সফল করতে হবে। এবং তারা একেবারে জীবন্ত প্রমাণ কিন্তু বসে রয়েছেন এই মুহূর্তে আমরা কথা বলছি যার সাথে। আরেকটি পার্টে আসবো, সেটা অবশ্যই একটু অন্যরকম পার্ট। এত কর্মব্যস্ততা এবং তার মধ্যে থেকেও অবসর খুব তো গুরুত্বপূর্ণ বিষয়, এই অবসর কি পাওয়া হয়? দেখুন ম্যাডাম, আমার তো মনে হয় জীবনের প্রত্যেকটা জিনিসেরই প্রচণ্ড দরকার আছে, যেরকম কর্মের দরকার আছে সেরকম অবসরেরও দরকার আছে। তো অবশ্যই আমি অবসর সময়কে এনজয় করি। দেখুন আমার কি করেন অবসরে? দেখুন আমার গান শুনতে খুব ভালো লাগে। তো যেরকম গান শুনি আমি, যখন আমি অবসর পাই, যদি কাজের মাঝখানেও যদি আমি কোনো অবসর সময় পাই, সেই সময়টা আমি গান শুনি। আর আরেকটা জিনিসকে আমি খুব প্রেফার করি, যেটা হচ্ছে বন্ধুত্ব এবং বন্ধু, ঠিক আছে। তো জীবনে আমি সফল হওয়ার মানে সফল যখন হয়েছি, আজকে হয়তো সো কল্ড আমি নিজেকে এখনও সফল বলে মনে করি না, ঠিক আছে। তো এই সফলতার আগে এবং পরে এখনও যে বন্ধুগুলো এখনও আমার পাশে রয়েছে, এবং তখনও যারা পাশে ছিল, তাদেরকে আমি কোনোদিনও ভুলতে পারিনি এবং ভুলতে পারবও না, ঠিক আছে। তো যখন সুযোগ পাই, যখন অবসর সময় পাই, তাদের সাথে আমি একবার হলেও যোগাযোগ করি এবং একটু আড্ডা মারি ম্যাডাম। আর আরেকটি বিষয় আমার খুব আগ্রহ হচ্ছে জানার জন্য, যে গাড়ি সংক্রান্ত বিষয়ে, আপনার উদ্যোগী গাড়ি সংক্রান্ত বিষয়, তো গাড়ির প্রতি একটা ভালোবাসা কোথাও যে আছে সেটা তো বোঝাই যায়, মানে সেটা তো আন্দাজ করাই যায়। তো আপনার পছন্দের, মানে গাড়ি ড্রাইভ করা বা অবসর সময়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়া, ঘুরতে, এরকম কোনো প্ল্যানিং থাকে? থাকে ম্যাডাম, যদি ওই কাছের বন্ধুরা, দেখুন একা তো ঘুরতে ভালো লাগে না, যদি তার সাথে কাছের বন্ধুরা যদি থাকে, তাহলে অবশ্যই বেরিয়ে যাই, তারা যেখানে বলে, এবং আমারও কিছু পছন্দের জায়গা আছে, তখন মাঝে মাঝে সেখানে টাইম স্পেন্ড করি। আমরা কিন্তু শুনে নিলাম যে অবসরে তিনি কিন্তু শুধুমাত্র একজন শিল্পকেন্দ্রিক মানুষ তাই নয়, তিনি কিন্তু বন্ধুত্ব,
নিজে গান এবং কোথাও গিয়ে নিজেদের মধ্যে যে ভালো থাকা, তাতেও কিন্তু তিনি বিশ্বাসী। তো কোথাও গিয়ে আজকে কিন্তু একটা অন্য রকম বার্তা গেল, যেখানে মানুষের মনে হচ্ছে যে যারা গাড়িকে ভালোবাসেন, যারা ব্যবসা করতে চান, যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, বা যেমনটা অরিজিৎবাবু বললেন সুযোগ কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরেও রয়েছে, সেক্ষেত্রে তারা শুধুই এই ভাবনাটা রাখবেন না যে কোথাও গিয়ে কর্মসংস্থানের খুব অভাব রয়েছে বাংলায়। বাংলাতেও কিন্তু দেখা যাচ্ছে সাহসের সাথে কিছু মানুষ এগোচ্ছেন, এবং যেখানে কার্যত যেমনটা আমি শুরু করেছিলাম বলে যে বাংলায় গাড়ির ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা বন্ধাত্ব দেখা যায়, কিন্তু তার মধ্যেও কিন্তু নতুন দিগন্ত শুরু হচ্ছে, নতুন দিগন্তের নতুন দিশা দেখানোর মানুষও কিন্তু রয়েছে। তো এই দিশা ধরে এগিয়ে চলুক তরুণ প্রজন্ম এবং আগামী প্রজন্ম, এবং অনেক 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 বেশি গবেষণা করে মানুষের কাছে অনেক সুন্দর সুন্দর পথ বা দিশা, সহজ দিশা, যেগুলো আর্থিক দিক থেকে এবং মানুষের ব্যবহারিক দিক থেকে অনেকটা স্বাচ্ছন্দ্য এনে দেবে, এমন কার্যকারিতায় যেমন নিমজ্জিত রয়েছেন তারা এবং মগ্ন রয়েছেন, তেমনভাবে ইগনিটেক ইনোভেশনস প্রাইভেট লিমিটেড আগামী দিনেও অনেক উন্নতি করুক এই আশা রাখি। এই শুভেচ্ছা রইল ওঙ্কার বাংলার পক্ষ থেকে।